আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়ের তৃতীয় পর্ব। ভূপতি একদিন আসিয়া কহিল, চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে পূর্বে এমন তো কোনো কথা ছিল না। চারু চমকিয়া লাল হইয়া উঠিয়া কহিল, আমি লেখিকা? কে বললে তোমাকে? কখনো না। ভূপতি, বামাল শুদ্ধ গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে বলিয়া ভূপতি এক খণ্ড সররুহ বাহির করিল। চারু দেখিল যে সকল লেখা সে তাহাদের গুপ্ত সম্পত্তি মনে করিয়া নিজেদের হস্তলিখিত মাসিক পত্রে সঞ্চয় করিয়া রাখিতেছিল, তাহাই লেখক লেখিকার নাম শুদ্ধ সররুহে প্রকাশ হইয়াছে। কে যেন তাহার খাঁচার বড় স্বাদের পোষা পাখিগুলিকে দ্বার খুলিয়া উড়াইয়া দিয়াছে, এমন তাহার মনে হইল। ভূপতির নিকটে ধরা পড়িবার লজ্জা ভুলিয়া গিয়া বিশ্বাসঘাতী অমলের উপর তাহার মনে মনে অত্যন্ত রাগ হইতে লাগিল। আর এইতে দেখো দেখি বলিয়া বিশ্ববন্ধু খবরের কাগজ খুলিয়া ভূপতি চারুর সম্মুখে ধরিল। তাহাতে হাল বাংলা লেখায় ঢং বলিয়া একটা প্রবন্ধ বাহির হইয়াছে। চারু হাত দিয়া ঠেলিয়া দিয়া কহিল, এ পড়ে আমি কি করব? তখন অমলের উপর অভিমানের আর কোনো দিকে সে মন দিতে পারিতেছিল না। ভূপতি জোর করিয়া কহিল, একবার পড়ে দেখোই না। চারু অগত্যা চোখ বুলাইয়া গেল। আধুনিক কোনো কোনো লেখক শ্রেণীর ভাবাড়ম্বরে পূর্ণ গদ্য লেখাকে গালি দিয়া লেখক খুব কড়া প্রবন্ধ লিখিয়াছে। তাহার মধ্যে অমল এবং মন্মথ দত্তর লেখার ধারাকে সমালোচক তীব্র উপহাস করিয়াছে এবং তাহারই সঙ্গে তুলনা করিয়া নবীনা লেখিকা শ্রীমতী চারুবালার ভাষার অকৃত্রিম সরলতা, অনায়াস সরসতা এবং চিত্র রচনা নৈপুণ্যের বহুল প্রশংসা করিয়াছে। লিখিয়াছে, এইরূপ রচনা প্রণালীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার, নচেত তাহারা সম্পূর্ণ ফেল করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ভূপতি হাসিয়া কহিল, একেই বলে গুরুমার বিদ্যে। চারু তাহার লেখার এই প্রথম প্রশংসায় একবার খুশি হইতে গিয়া তৎক্ষণাৎ পীড়িত হইতে লাগিল। তাহার মন যেন কোনো মতেই খুশি হইতে চাহিল না। প্রশংসার লোভনীয় সুধাপাত্র মুখের কাছ পর্যন্ত আসিতেই ঠেলিয়া ফেলিয়া দিতে লাগিল। সে বুঝিতে পারিল তাহার লেখা কাগজে ছাপাইয়া অমল হঠাৎ তাহাকে বিস্তৃত করিয়া দিবার সংকল্প করিয়াছিল। অবশেষে ছাপা হইলে পর স্থির করিয়াছিল, কোনো এক কাগজে প্রশংসাপূর্ণ সমালোচনা বাহির হইলে দুইটা একসঙ্গে দেখাইয়া চারুর রোষ শান্তি ও উৎসাহ বিধান করিবে। যখন প্রশংসা বাহির হইল তখন অমল কেন আগ্রহের সহিত তাহাকে দেখাইতে আসিল না? এই সমালোচনায় অমল আঘাত পাইয়াছে এবং চারুকে দেখাইতে চাহে না বলিয়াই এ কাগজগুলি সে একেবারে গোপন করিয়া গেছে। চারু আরামের জন্য অতি নিভৃতে যে একটি ক্ষুদ্র সাহিত্য রচনা করিতেছিল, হঠাৎ প্রশংসা শিলাবৃষ্টির একটা বড় রকমের শিলা আসিয়া সেইটাকে একেবারে স্খলিত করিবার জো করিল। চারুর ইহা একেবারেই ভালো লাগিল না। ভূপতি চলিয়া গেল। চারু তাহা শোবার ঘরের খাটে চুপ করিয়া বসিয়া রহিল। সম্মুখে সররুহ এবং বিশ্ববন্ধু খোলা পড়িয়া আছে। খাতা হাতে অমল চারুকে সহসা চকিত করিয়া দিবার জন্য পশ্চাৎ হইতে নিঃশব্দ পদে প্রবেশ করিল। কাছে আসিয়া দেখিল বিশ্ববন্ধুর সমালোচনা খুলিয়া চারু নিমগ্ন চিত্তে বসিয়া আছে।
পুনরায় নিঃশব্দ পদে অমল বাহির হইয়া গেল। আমাকে গালি দিয়া চারুর লেখাকে প্রশংসা করিয়াছে বলিয়া আনন্দে চারুর আর চৈতন্য নাই। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত চিত্ত যেন তিক্তস্বাদ হইয়া উঠিল। চারু যে মূর্খে সমালোচনা পড়িয়া নিজেকে আপন গুরুর চেয়ে মস্ত মনে করিয়াছে, ইহা নিশ্চয় স্থির করিয়া অমল চারুর উপর ভারী রাগ করিল। চারুর উচিত ছিল কাগজখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া আগুনে ছাই করিয়া পুড়াইয়া ফেলা। চারুর উপর রাগ করিয়া অমল মন্ডার ঘরের দ্বারে দাঁড়াইয়া সশব্দে ডাকিল, মন্ডা বৌঠান। মন্ডা, এসো ভাই এসো, না চাইতে যে দেখা পেলুম, আজ আমার কি ভাগ্যি। অমল, আমার নূতন লেখা দু একটা শুনবে? মন্দা, কতদিন থেকে শোনাবো শোনাবো করে আশা দিয়ে রেখেছ, কিন্তু শোনাও না তো। কাজ নেই ভাই, আজ কে কোন দিক থেকে রাগ করে বসলে তুমিই বিপদে পড়বে, আমার কি? অমল কিছু তীব্র স্বরে কহিল, রাগ করবেন কে? কেনই বা রাগ করবেন? আচ্ছা সে দেখা যাবে, তুমি এখন শোনোই তো। মন্দা যেন অত্যন্ত আগ্রহে তাড়াতাড়ি সংযত হইয়া বসিল। অমল সুর করিয়া সমারোহের সহিত পড়িতে আরম্ভ করিল। অমলের লেখা মন্দার পক্ষে নিতান্ত বিদেশী, তাহার মধ্যে কোথাও সে কোনো কিনারা দেখিতে পায় না। সেই জন্যই সমস্ত মুখে আনন্দের হাসি আনিয়া অতিরিক্ত ব্যগ্রতার ভাবে সে শুনিতে লাগিল। উৎসাহে অমলের কণ্ঠ উত্তরোত্তর উচ্চ হইয়া উঠিল। সে পড়িতেছিল, অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল ব্রূহগৃহ প্রবেশ করিয়াছিল, বুহ হইতে নির্গমন শেখে নাই, নদীর স্রোত সেই রূপ গিরিদড়ির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখেই চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হাই নদী স্রোত, হাই যৌবন, হাই কাল, হাই সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণ মণ্ডিত উপল খণ্ড ছড়াইয়া আসো, সে পথে আর কোনো দিন ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। এমন সময় মন্দার দ্বারের কাছে একটি ছায়া পড়িল। সে ছায়া মন্দা দেখিতে পাইল, কিন্তু যেন দেখে নাই, এইরূপ ভান করিয়া অনিমেষ দৃষ্টিতে অমলের মুখের দিকে চাহিয়া নিবিড় মনোযোগের সহিত পড়া শুনিতে লাগিল। ছায়া তৎক্ষণাৎ সরিয়া গেল। চারু অপেক্ষা করিয়াছিল, অমল আসিলেই তাহার সম্মুখে বিশ্ববন্ধু কাগজটিকে যথোচিত লাঞ্ছিত করিবে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া তাহাদের লেখা মাসিক পত্রে বাহির করিয়াছে বলিয়া অমলকে ভর্ৎসনা করিবে। অমলের আসিবার সময় উত্তীর্ণ হইয়া গেল, তবু তাহা দেখা নাই। চারু একটা লেখা ঠিক করিয়া রাখিয়াছে, অমলকে শুনাইবার ইচ্ছা, তাহাও পড়িয়া আছে। এমন সময়ে কোথা হইতে অমলের কণ্ঠস্বর শোনা যায়, এ যেন মন্দার ঘরে। স্বরবিদ্ধের মতো সে উঠিয়া পড়িল, পায়ের শব্দ না করিয়া সে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। অমল যে লেখা মন্দাকে শুনাইতেছে, এখনো চারু তাহা শোনে নাই। অমল পড়িতেছিল, মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। চারু যেমন নিঃশব্দে আসিয়াছিল, তেমন নিঃশব্দে আর ফিরিয়া যাইতে পারিল না। আজ পরে পরে দুই তিনটা আঘাতে তাহাকে একেবারে ধৈর্যচ্যুত করিয়া দিল।
মন্দা যে এক বর্ণ বুঝিতেছে না এবং অমল যে নিতান্ত নির্বোধ মূঢ়ের মতো তাহাকে পড়িয়া শুনাইয়া তৃপ্তি লাভ করিতেছে, এ কথা তাহার চিৎকার করিয়া বলিয়া আসিতে ইচ্ছা করিল, কিন্তু না বলিয়া সক্রোধ পদশব্দে তাহা প্রচার করিয়া আসিল। শয়ন গৃহে প্রবেশ করিয়া চারু দ্বার সশব্দে বন্ধ করিল। অমল ক্ষণকালের জন্য পড়ায় ক্ষান্ত দিল। মন্দা হাসিয়া চারুর উদ্দেশ্যে ইঙ্গিত করিল। অমল মনে মনে কহিল, বৌঠানের এই কি দৌরাত্ম্য! তিনি কি ঠিক করিয়া রাখিয়াছেন আমি তাহার কৃতদাস, তাহাকে ছাড়া আর কাহাকেও পড়া শুনাইতে পারিব না? এ যে ভয়ানক জুলুম! এই ভাবিয়া সে আরও উচ্চস্বরে মন্দাকে পড়িয়া শুনাইতে লাগিল। পড়া হইয়া গেলে চারুর ঘরের সম্মুখ দিয়া সে বাহিরে চলিয়া গেল। একবার চাহিয়া দেখিল, ঘরের দ্বার রুদ্ধ। চারু পদশব্দে বুঝিল অমল তাহার ঘরের সম্মুখ দিয়া চলিয়া গেল। একবারও থামিল না। রাগে ক্ষোভে তাহার কান্না আসিল না। নিজে নূতন লেখা খাতাখানি বাহির করিয়া তাহার প্রত্যেক পাতা বসিয়া বসিয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া স্তূপাকার করিল। হায়, কি কুক্ষণেই এই সমস্ত লেখালেখি আরম্ভ হইয়াছিল! সন্ধ্যার সময় বারান্দার টব হইতে জুঁই ফুলের গন্ধ আসিতেছিল। ছিন্ন মেঘের ভিতর দিয়া স্নিগ্ধ আকাশে তারা দেখা যাইতেছিল। আজ চারু চুল বাঁধে নাই, কাপড় ছাড়ে নাই, জানালার কাছে অন্ধকারে বসিয়া আছে। মৃদু বাতাসে আস্তে আস্তে তাহার খোলা চুল উড়াইতেছে এবং তাহার চোখ দিয়া এমন ঝরঝর করিয়া কেন জল বাহিয়া যাইতেছে তাহা সে নিজেই বুঝিতে পারিতেছে না। এমন সময় ভূপতি ঘরে প্রবেশ করিল। তাহার মুখ অত্যন্ত ম্লান, হৃদয় ভারাক্রান্ত। ভূপতির আসিবার সময় এখন নহে। কাগজের জন্য লিখিয়া প্রুফ দেখিয়া অন্তঃপুরে আসিতে প্রায় তাহার বিলম্ব হয়। আজ সন্ধ্যার পরেই যেন কোন সান্ত্বনা প্রত্যাশায় চারুর নিকট আসিয়া উপস্থিত হইল। ঘরে প্রদীপ জ্বলিতেছিল না। খোলা জানালার ক্ষীণ আলোকে ভূপতি চারুকে বাতায়নের কাছে অস্পষ্ট দেখিতে পাইল। ধীরে ধীরে পশ্চাতে আসিয়া দাঁড়াইল। পদশব্দ শুনিতে পাইয়াও চারু মুখ ফিরাইল না। মূর্তিটির মতো স্থির হইয়া কঠিন হইয়া বসিয়া রহিল। ভূপতি কিছু আশ্চর্য হইয়া ডাকিল, চারু! ভূপতির কণ্ঠস্বরে সচকিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ভূপতি আসিয়াছে সে তাহা মনে করে নাই। ভূপতি চারুর মাথার চুলের মধ্যে আঙুল বুলাইতে বুলাইতে স্নেহার্দ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, অন্ধকারে তুমি যে একলাটি বসে আছো চারু, মন্দা কোথায় গেল? চারু যেমনটি আশা করিয়াছিল, আজ সমস্ত দিন তাহার কিছুই হইল না। সে নিশ্চয় স্থির করিয়াছিল অমল আসিয়া ক্ষমা চাহিবে। সেজন্য প্রস্তুত হইয়া সে প্রতীক্ষা করিতেছিল। এমন সময় ভূপতির প্রত্যাশিত কণ্ঠস্বরে সে যেন তাহা আত্মসম্বরণ করিতে পারিল না, একেবারে কাঁদিয়া ফেলিল। ভূপতি ব্যস্ত হইয়া ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু, কি হয়েছে চারু? কি হইয়াছে তাহা বলা শক্ত। এমনই কি হইয়াছে, বিশেষ তো কিছুই হয় নাই। অমল নিজে নূতন লেখা প্রথমে তাহাকে না শুনাইয়া মন্দাকে শুনাইয়াছে। এ কথা লইয়া ভূপতির কাছে কি নালিশ করিবে? শুনিলে কি ভূপতি হাসিবে না?
এই তুচ্ছ ব্যাপারের মধ্যে গুরুতর নালিশের বিষয় যে কোনখানে লুকিয়া আছে তাহা খুঁজিয়া বাহির করা চারুর পক্ষে অসাধ্য। অকারণে সে যে কেন এত অধিক কষ্ট পাইতেছে ইহাই সম্পূর্ণ বুঝিতে না পারিয়া তাহার কষ্টের বেদনা আরও বাড়িয়া উঠিয়াছে। ভূপতি: বলো না চারু, তোমার কি হয়েছে? আমি কি তোমার ওপর কোনো অন্যায় করেছি? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কি রকম ব্যতিব্যস্ত হয়ে আছি। যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি সে আমি ইচ্ছা করে দিইনি। ভূপতি এমন বিষয়ে প্রশ্ন করিতেছে যাহার একটিও জবাব দিবার নাই। সেজন্য চারু ভিতরে ভিতরে অধীর হইয়া উঠিল। মনে হইতে লাগিল ভূপতি এখন তাহাকে নিষ্কৃতি দিয়া ছাড়িয়া গেলে সে বাঁচে। ভূপতি দ্বিতীয়বার কোনো উত্তর না পাইয়া পুনর্বার স্নেহসিক্ত স্বরে কহিল, আমি সর্বদা তোমার কাছে আসিতে পারি নে চারু, সেজন্যে আমি অপরাধী। কিন্তু আর হবে না, এখন থেকে দিন রাত কাগজ নিয়ে থাকবো না। আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে। চারু অধীর হইয়া বলিল, সেজন্যে নয়। ভূপতি কহিল, তবে কি জন্যে? বলিয়া খাটের উপর বসিল। চারু বিরক্তির স্বর গোপন করিতে না পারিয়া কহিল, সে এখন থাক, রাত্রে বলবো। ভূপতি মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া কহিল, আচ্ছা, এখন থাক। বলিয়া আস্তে আস্তে উঠিয়া বাহিরে চলিয়া গেল। তাহার নিজের একটা কি কথা বলিবার ছিল, সে আর বলা হইল না। ভূপতি যে একটা ক্ষোভ পাইয়া গেল চারুর কাছে তাহা অগোচর রহিল না। মনে হইল ফিরিয়া ডাকি, কিন্তু ডাকিয়া কি কথা বলিবে? অনুতাপে তাহাকে বিদ্ধ করিল, কিন্তু কোনো প্রতিকার সে খুঁজিয়া পাইল না। রাত্রি হইল। চারু আজ সবিশেষ যত্ন করিয়া ভূপতির রাত্রের আহার সাজাইল এবং নিজে পাখা হাতে করিয়া বসিয়া রহিল। এমন সময় শুনিতে পাইল মন্দা উচ্চ স্বরে ডাকিতেছে, ব্রজ, ব্রজ। ব্রজ চাকর সাড়া দিলে জিজ্ঞাসা করিল, অমলবাবুর খাওয়া হয়েছে কি? ব্রজ উত্তর করিল, হয়েছে। মন্দা কহিল, খাওয়া হয়ে গেছে অথচ পান নিয়ে গেলি নে যে? মন্দা ব্রজকে অত্যন্ত তিরস্কার করিতে লাগিল। এমন সময়ে ভূপতি অন্তঃপুরে আসিয়া আহারে বসিল। চারু পাখা করিতে লাগিল। চারু আজ প্রতিজ্ঞা করিয়াছিল ভূপতির সঙ্গে প্রফুল্ল স্নিগ্ধভাবে নানা কথা কহিবে। কথাবার্তা আগে হইতে ভাবিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল, কিন্তু মন্দার কণ্ঠস্বরে তাহার বিস্তৃত আয়োজন সমস্ত ভাঙিয়া দিল। আহারকালে ভূপতিকে সে একটি কথাও বলিতে পারিল না। ভূপতিও অত্যন্ত বিমর্ষ অন্যমনস্ক হইয়াছিল। সে ভালো করিয়া খাইল না। চারু একবার কেবল জিজ্ঞাসা করিল, কিছু খাচ্ছ না যে? ভূপতি প্রতিবাদ করিয়া কহিল, কেন, কম খাইনি তো। শয়ন ঘরে উভয়ে একত্র হইলে ভূপতি কহিল, আজ রাত্রে তুমি কি বলবে বলেছিলে? চারু কহিল, দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। ভূপতি, কেন, কি হয়েছে? চারু, অমলের সঙ্গেও এমনিভাবে চলে যে সে দেখলে লজ্জা হয়। ভূপতি হাসিয়া উঠিয়া কহিল, হ্যাঁ, তুমি পাগল হয়েছ। অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। চারু,
তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও। যাই হোক, বেচারা দাদার জন্যে আমি ভাবি। তিনি কখন খেলেন না খেলেন মন্দা তার কোনো খোঁজও রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর বাকরদের সঙ্গে বকাবকি করে অনর্থ করে। ভূপতি: তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দিগ্ধ, তা বলতে হয়। চারু রাগিয়া বলিল, আচ্ছা বেশ, আমরা সন্দিগ্ধ, কিন্তু বাড়িতে আমি এই সমস্ত বেহায়াপনা হতে দেব না, তা বলে রাখছি। চারুর এই সমস্ত অমূলক আশঙ্কায় ভূপতি মনে মনে হাসিল, খুশিও হইল। গৃহ যাহাতে পবিত্র থাকে, দাম্পত্য ধর্মে আনুমানিক কাল্পনিক কলঙ্ক লেশমাত্র স্পর্শ না করে, এজন্য সাধ্বী স্ত্রীদের যে অতিরিক্ত সতর্কতা, যে সন্দেহাকুল দৃষ্টিক্ষেপ, তাহার মধ্যে একটি মাধুর্য এবং মহত্ব আছে। ভূপতি শ্রদ্ধায় এবং স্নেহে চারুর ললাট চুম্বন করিয়া কহিল, এ নিয়ে আর কোনো গোল করবার দরকার হবে না। উমাপদ ময়মন সিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে, মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে। অবশেষে নিজের দুশ্চিন্তা এবং এই সকল অপ্রীতিকর আলোচনা দূর করিয়া দিবার জন্য ভূপতি টেবিল হইতে একটা খাতা তুলিয়া লইয়া কহিল, তোমার লেখা আমাকে শোনাও না চারু। চারু খাতা কাড়িয়া লইয়া কহিল, এ তোমার ভালো লাগবে না, তুমি ঠাট্টা করবে। ভূপতি এই কথায় কিছু ব্যথা পাইল, কিন্তু তাহা গোপন করিয়া হাসিয়া কহিল, আচ্ছা, আমি ঠাট্টা করব না, এমনি স্থির হয়ে শুনব যে তোমার ভ্রম হবে আমি ঘুমিয়েই পড়েছি। কিন্তু ভূপতি আমল পাইল না। দেখিতে দেখিতে খাতাপত্র নানা আবরণ আচ্ছাদনের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। সকল কথা ভূপতি চারুকে বলিতে পারে না। উমাপদ ভূপতির কাগজখানির কর্মাধ্যক্ষ ছিল। চাঁদা আদায়, ছাপাখানা ও বাজারে দেনা শোধ, চাকরদের বেতন দেওয়া, এই সমস্তই উমাপদর উপর ভার ছিল। ইতিমধ্যে হঠাৎ একদিন কাগজওয়ালার নিকট হইতে উকিলের চিঠি পাইয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভূপতির নিকট হইতে তাহাদের ২,৬০ টাকা পাওনা জানাইয়াছে। ভূপতি উমাপদকে ডাকিয়া কহিল, এ কি ব্যাপার, এ টাকা তো আমি তোমাকে দিয়ে দিয়াছি। কাগজের দেনা ৪-৫০০ বেশি তো হবার কথা নয়। উমাপদ কহিল, নিশ্চয় এরা ভুল করেছে। কিন্তু আর চাপা রহিল না। কিছুকাল হইতে উমাপদ এইরূপ ফাঁকি দিয়া আসিতেছে, কেবল কাগজ সম্বন্ধে নয়। ভূপতির নামে উমাপদ বাজারে অনেক দেনা করিয়াছে। গ্রামে সে যে একটা পাকা বাড়ি নির্মাণ করিতেছে, তাহার মাল মশলা কতক ভূপতির নামে লিখাইয়াছে। অধিকাংশই কাগজের টাকা হইতে শোধ করিয়াছে। যখন নিতান্তই ধরা পড়িল, তখন সে রুক্ষ স্বরে কহিল, আমি তো আর নিরুদ্দেশ হচ্ছি নে, কাজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব। তোমার সিকি পয়সার দেনা যদি বাকি থাকে, তবে আমার নাম উমাপদ নয়। তাহার নামের বত্যয়ে ভূপতির কোনো সান্ত্বনা ছিল না। অর্থের ক্ষতিতে ভূপতি তত ক্ষুণ্ণ হয় নাই, কিন্তু অকস্মাৎ এই বিশ্বাসঘাতকতায় সে যেন ঘর হইতে শূন্যের মধ্যে পা ফেলিল। সেই দিন সে অকালে অন্তঃপুরে গিয়াছিল। পৃথিবীতে একটা যে নিশ্চয় বিশ্বাসের স্থান আছে, সেইতে ক্ষণকালের জন্য অনুভব করিয়া আসিতে তাহার হৃদয় ব্যাকুল হইয়াছিল। চারু তখন নিজের দুঃখে সন্ধ্যা দ্বীপ নিবাইয়া জানালার কাছে অন্ধকারে বসিয়াছিল।
উমাপদ পর দিনেই ময়মনসিংহে যাইতে প্রস্তুত। বাজারের পাওনাদাররা খবর পাইবার পূর্বেই সে সরিয়া পড়িতে চায়। ভূপতি ঘৃণাপূর্বক উমাপদর সহিত কথা কহিল না। ভূপতির সেই মৌনাবস্থা উমাপদ সৌভাগ্য বলিয়া জ্ঞান করিল। অমল আসিয়া জিজ্ঞাসা করিল, মন্দা বৌঠান, এ কি ব্যাপার? জিনিসপত্র গোছাবার ধুম যে। মন্দা, আর ভাই, যেতে তো হবেই, চিরকাল কি থাকবো? অমল, যাচ্ছ কোথায়? মন্দা, দেশে। অমল, কেন, এখানে অসুবিধাটা কি হলো? মন্দা, অসুবিধে আমার কি কেবল? তোমাদের 5 জনের সঙ্গে ছিল, সুখেই ছিল, কিন্তু অন্যের অসুবিধে হতে লাগলো যে, বলিয়া চারুর ঘরের দিকে কটাক্ষ করিল। অমল গম্ভীর হইয়া চুপ করিয়া রহিল। মন্দা কহিল, ছি ছি, কি লজ্জা! বাবু কি মনে করলেন? অমল এ কথা লইয়া আর অধিক আলোচনা করিল না। এটুকু স্থির করিল, চারু তাহাদের সম্বন্ধে দাদার কাছে এমন কথা বলিয়াছে যাহা বলিবার নহে। অমল বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় বেড়াইতে লাগিল। তাহার ইচ্ছা হইল এ বাড়িতে আর ফিরিয়া না আসে। দাদা যদি বৌঠানের কথা বিশ্বাস করিয়া তাহাকে অপরাধী মনে করিয়া থাকেন, তবে মন্দা যে পথে গিয়াছে তাহাকেও সেই পথে যাইতে হয়। মন্দাকে বিদায় এক হিসাবে অমলের প্রতিও নির্বাসনের আদেশ। সে কেবল মুখ ফুটিয়া বলা হয় নাই মাত্র। ইহার পরে কর্তব্য খুব সুস্পষ্ট, আর একদণ্ড এখানে থাকা নয়। কিন্তু দাদা যে তাহার সম্বন্ধে কোনো প্রকার অন্যায় ধারণা মনে মনে পোষণ করিয়া রাখিবেন, সে হইতে পারে না। এতদিন তিনি অক্ষুণ্ণ বিশ্বাসে তাহাকে ঘরে স্থান দিয়া পালন করিয়া আসিতেছেন। সে বিশ্বাসে যে অমল কোনো অংশে আঘাত দেয় নাই, সে কথা দাদাকে না বুঝাইয়া সে কেমন করিয়া যাইবে? ভূপতি তখন আত্মীয়ের কৃতজ্ঞতা, পাওনাদারদের তাড়না, উচ্ছৃঙ্খল হিসাবপত্র এবং শূন্য তহবিল লইয়া মাথায় হাত দিয়া ভাবিতেছিল। তাহার এই শুষ্ক মনোদুঃখের কেহ দোষর ছিল না। চিত্ত বেদনা এবং ঋণের সঙ্গে একলা দাঁড়াইয়া যুদ্ধ করিবার জন্য ভূপতি প্রস্তুত হইতেছিল। এমন সময় অমল ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিল। ভূপতি নিজের অগাধ চিন্তার মধ্য হইতে হঠাৎ চমকিয়া উঠিয়া চাহিল, কহিল, খবর কি অমল? অকস্মাৎ মনে হইল অমল বুঝি আর একটা কি গুরুতর দুঃসংবাদ লইয়া আসিল। অমল কহিল, দাদা, আমার উপরে তোমার কি কোনো রকম সন্দেহের কারণ হয়েছে? ভূপতি আশ্চর্য হইয়া কহিল, তোমার উপরে সন্দেহ? মনে মনে ভাবিল, সংসার যেরূপ দেখিতেছি তাহাতে কোনোদিন অমলকেও সন্দেহ করিব আশ্চর্য নাই। অমল, বৌঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনো রকম দোষারোপ করেছেন? ভূপতি ভাবিল, ওহ, এই ব্যাপার, বাঁচা গেল। স্নেহের অভিমান। সে মনে করিয়াছিল সর্বনাশের উপর বুঝি আর একটা কিছু সর্বনাশ ঘটিয়াছে। কিন্তু গুরুতর সংকটের সময়েও এই সকল তুচ্ছ বিষয়ে কর্ণপাত করিতে হয়। সংসার এইদিকে শাকও নাড়াইবে, অথচ সেই শাকর উপর দিয়া তাহার শাকের আটিগুলো পার করিবার জন্য তাগিদ করিতেও ছাড়িবে না। অন্য সময় হইলে ভূপতি অমলকে পরিহাস করিত, কিন্তু আজ তাহার সে প্রফুল্লতা ছিল না। সে বলিল, পাগল হয়েছ নাকি? অমল আবার জিজ্ঞাসা করিল, বৌঠান কিছু বলেননি? ভূপতি,
তোমাকে ভালোবাসেন বলে যদি কিছু বলে থাকেন তাতে রাগ করিবার কোনো কারণ নেই। অমল, কাজকর্মের চেষ্টায় এখন আমার অন্যত্র যাওয়া উচিত। ভূপতি ধমক দিয়া কহিল, অমল, তুমি কি ছেলে মানুষই করছো তা ঠিক নেই। এখন পড়াশুনো করো, কাজকর্ম পরে হবে। অমল বিমর্ষ মুখে চলিয়া আসিল। ভূপতি তাহার কাগজের গ্রাহকদের মূল্যপ্রাপ্তির তালিকার সহিত 3 বৎসরের জমা খরচের হিসাব মিলাইতে বসিয়া গেল।